নিউ ইয়র্ক সিটিতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমাতে নতুন উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। শহরের 5টি বড়তে একটি করে মোট 5টি সিটি পরিচালিত গ্রোসারি স্টোর চালুর পরিকল্পনার অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের 30% মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছেন তিনি। ব্রুকলিনের ইস্ট নিউ ইয়র্ক এলাকায় অবস্থিত ক্যাম্পেইন এগেইনস্ট হাঙ্গার কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। ব্রুকলিনের ইস্ট নিউ ইয়র্কের ক্যাম্পেইন এগেইনস্ট হাঙ্গার সেন্টারে আনন্দ ঘন পরিবেশ। গত কয়েক বছরে আমেরিকা জুড়ে খাদ্যের দাম প্রায় 30% বৃদ্ধি পাওয়ায় চরম হিমশিম খাচ্ছেন সাধারণ নিউ ইয়র্কবাসী। এই ব্যতিক্রমী উদ্যোগকে তাই স্বাগত জানিয়েছেন স্থানীয় কমিউনিটি লিডাররা। অনুষ্ঠানে মেয়র মামদানি নিশ্চিত করেন যে শহরের 5টি বড়তে পরিচালিত মিউনিসিপ্যাল গ্রোসারি স্টোরে মাংস, সামুদ্রিক মাছ, তাজা শাকসবজি, ফলমূল এবং দুধ, পাউরুটি ও পনিরের মতো 20টি প্রয়োজনীয় পেন্ট্রি সামগ্রী প্রচলিত বাজার দরের চেয়ে স্থায়ীভাবে 30% কম দামে বিক্রি হবে। এর ফলে একটি পরিবার মাসে প্রায় $90 এবং বছরে $1000 বেশি সঞ্চয় করতে পারবে। এই কর্মসূচি সফল করতে অভিজ্ঞ বেসরকারি অপারেটরদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে সিটি হল। Today, I am proud to announce a collection of essential staples that will be predictably 30% cheaper at all 5 of our city-run grocery stores. তবে এই উদ্যোগ সাধারণ গ্রোসারি বা স্থানীয় ছোট ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রশাসন স্পষ্ট করে যে নির্দিষ্ট মূল পণ্যে 30% ছাড় দেয়া হলেও এইসব মিউনিসিপ্যাল স্টোরে সিগারেট, মদ, লটারি বা তৈরি খাবার বিক্রি করা হবে না। ফলে স্থানীয় ছোট ব্যবসাগুলো তাদের মূল আয় ধরে রেখে শহরের বিপুল চাহিদার সাথে তাল মিলিয়ে নিজেদের ব্যবসা চালিয়ে যেতে পারবে। Our 5 city-run grocery stores will set prices for this core set of goods at 30% below typical retail prices. সিটি প্রশাসন জানিয়েছে এই দোকানগুলোতে চর্বিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবারের চেয়ে পুষ্টিকর খাবারকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি এইসব স্টোরে কাজ করা কর্মীদের উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। এই উদ্যোগ বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি বা শুল্কের কারণে বেড়ে যাওয়া খাদ্যমূল্য থেকে নিউ ইয়র্কবাসীকে সুরক্ষা দেবে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অজনপ্রিয় নীতিগুলো থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন রিপাবলিকান প্রার্থীরা। হোয়াইট হাউসও এর জন্য সবুজ সংকেত দিয়েছে। ইরান যুদ্ধ ও অর্থনীতি সহ ট্রাম্পের বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে রিপাবলিকান প্রার্থীদের নিজেদের মতো করে প্রচারণা চালাতে সম্মতি দিয়েছে হোয়াইট হাউসের রাজনৈতিক অপারেশন টিম। তবে বিশ্লেষকরা বলছেন অর্থনীতি নিয়ে অসন্তোষ ও ট্রাম্পের প্রতি মানুষের সমর্থন কমে যাওয়ায় এই কৌশল নির্বাচনে দলটির জন্য উল্টো বিপদের কারণ হতে পারে। মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রিপাবলিকান প্রার্থীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অজনপ্রিয় নীতিগুলো থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং হোয়াইট হাউস এর জন্য তাদেরকে সবুজ সংকেত দিয়েছে। এমএস নামের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ভন হিলিয়ার্ড এবং রাজনৈতিক প্রতিবেদক জেক টেইলরের বিশেষ প্রতিবেদনে এমনটি উঠে এসেছে। রিপাবলিকান পার্টির বিভিন্ন নির্বাচনী কৌশলবিদ এবং ট্রাম্পের রাজনৈতিক অপারেশন টিমের সাথে কথা বলে এই তথ্য প্রকাশ করেন তারা। জর্জ ডব্লিউ বুশের সাবেক অ্যাডভাইজার মার্ক ম্যাককিনন এটিকে একটি হতাশাজনক ও অদ্ভুত কৌশল হিসেবে উল্লেখ করে বলেন, অর্থনীতি, মূল্যস্ফীতি বা ইরান যুদ্ধ নিয়ে কথা বলার মতো রিপাবলিকান প্রার্থীদের কাছে কোনো ইতিবাচক বিষয় নেই, তাই তারা আত্মরক্ষামূলক অবস্থানে আছেন। রাজনৈতিক বিশ্লেষক স্যাম স্টেইন বলেন, অর্থনীতি নিয়ে মানুষের অসন্তুষ্টি এবং রিপাবলিকান ভোটারদের মধ্যে যে উৎসাহের ঘাটতি দেখা যাচ্ছে তাতে ট্রাম্পের সুপার প্যাকের শত শত মিলিয়ন ডলারের তহবিল থাকা সত্ত্বেও কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে দলটির মধ্যে তাগিদের অভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষক অ্যালেক্স ওয়াগনার মনে করেন, স্বাস্থ্যসেবা খরচ ও ট্রাম্পের শুল্কের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়ছে তাতে ট্রাম্পের এই কৌশল দলের জন্য আরো বিপদের কারণ হতে পারে। সাংবাদিক সুজান গ্লাসারের মতে, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তহবিলে ঘাটতি থাকলেও রিপাবলিকানদের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্রেটদের পক্ষে ভোটারদের ব্যাপক উৎসাহ কাজ করছে। অন্যদিকে রিপাবলিকানদের 20% নির্ভরযোগ্য ভোটার এবার ভোট কেন্দ্রে নাও আসতে পারে, যা দলটির জন্য বড় উদ্বেগের বিষয়। রিপাবলিকানদের কাছে ভোটারদের ভীতি দেখানোর পুরনো কৌশল ছাড়া বড় কোনো হাতিয়ার নেই বলে মনে করেন তিনি। কামালা হ্যারিসের সাবেক সিনিয়র অ্যাডভাইজার মাইক নেলিস মনে করেন, হোয়াইট হাউসের এই ছাড় দেওয়ার কৌশল বেশি দিন টিকবে না, কারণ ট্রাম্প যেভাবে চান সেভাবে রিপাবলিকান প্রার্থীরা না চললে চুপ করে বসে থাকার মানুষ তিনি নন।
ফক্স নিউজ এবং সিবিএস নিউজের জরিপ অনুযায়ী ট্রাম্পের কাজের প্রতি মানুষের সমর্থন 39% নেমে এসেছে। অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে। তা সত্ত্বেও বিষয়গুলো ট্রাম্পের এড়িয়ে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক ফল নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানির মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের আহ্বান জানিয়ে নিউ ইয়র্ক সফরে এলে নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেন মামদানি। এর জবাবে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, মামদানি ঘৃণা উস্কে দিচ্ছেন এবং তার বক্তব্য ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মেয়র মামদানি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকা আসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি আমেরিকাকে আইসিসির পরোয়ানা কার্যকরের আহ্বান জানালে শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। রবিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়রের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনেন নেতানিয়াহু। He's fomenting hate. He's supposed to be the mayor of all New Yorkers, Jews, Christians, Muslims, everyone. But he's trying to turn one group against the other, and he's foisting hate and fear. I speak to Jewish Americans in New York, and they're afraid right now. And I don't think it's accidental. নেতানিয়াহু দাবি করেন যে মামদানির বক্তব্যে সাধারণ ইহুদি সমাজ এখন আতঙ্কে রয়েছে। এরপরও তিনি আমেরিকায় আসবেন বলে সাফ জানিয়ে দেন। So I think that it's shameful. This thing is very bad for New York. I think it's very bad for peace. But the answer to your question, I intend to come and speak the truth, speak for Israel and for the Israeli-American alliance. সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নেতানিয়াহুর এই অভিযোগ এবং আইসিসির পরোয়ানা কার্যকর নিয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো রাজনৈতিক কাদা ছোড়াছড়িতে যেতে অস্বীকৃতি জানান নিউ ইয়র্কের মেয়র। জাতিসংঘের বার্ষিক অধিবেশনকে সামনে রেখে নেতানিয়াহুর আসন্ন নিউ ইয়র্ক সফর এবং মেয়র মামদানির অবস্থান ঘিরে উত্তেজনা বিরাজ করছে সিটির রাজনীতিতে। দেশে গাড়ি উৎপাদন বাড়াতে নতুন করে শুল্ক নীতি ও কর প্রণোদনার কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের মিলফোর্ডে জেনারেল মোটরসের ঐতিহাসিক প্রুভিং গ্রাউন্ডে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বিদেশে তৈরি গাড়ির উপর 25% শুল্ক বহাল থাকবে। তবে দেশে উৎপাদন বাড়াতে গাড়ি নির্মাতাদের জন্য আরও সুযোগ সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে ইউরোপের মতো ছোট আকারের গাড়ি তৈরিতে নির্মাতাদের উৎসাহ দেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের আর 100 দিনেরও কম সময় বাকি। এরই মধ্যে নির্বাচনী সমাবেশের আদলে মিশিগানের মিলফোর্ডে জেনারেল মোটরসের প্রুভিং গ্রাউন্ডে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোমোবাইল শিল্পের শ্রমিক ও কর্মকর্তাদের সামনে তিনি দাবি করেন, তার প্রশাসনের শুল্ক নীতির কারণেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আবার আমেরিকায় উৎপাদন ফিরিয়ে আনছে। বক্তৃতার শুরুতে ট্রাম্প ইরান প্রসঙ্গেও সংক্ষিপ্ত মন্তব্য করেন। তিনি বলেন, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পরিবেশে চলছে, তবে প্রয়োজনে কঠোর অবস্থানও অব্যাহত থাকবে। We'll see how it turns out. Right now there are very friendly negotiations going on. And by the way, how good is our Navy with a blockade? ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী এবং ড্রোন সক্ষমতার উপর বড় ধরনের আঘাত হানার পরেই তেহরান আলোচনায় আগ্রহ দেখাতে শুরু করেছে। Their drones are being made at a rate of about 7%. We destroyed most of their drone manufacturing capability. Their missile manufacturing capability. অটোমোবাইল শিল্প নিয়ে বক্তব্যে ট্রাম্প বলেন, বিদেশি তৈরি গাড়ির উপর 25% আমদানি শুল্ক বহাল থাকায় এখন অনেক নির্মাতা প্রতিষ্ঠান আমেরিকায় উৎপাদনে আগ্রহী হচ্ছে। তিনি দাবি করেন, এই নীতির ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। We have a bill in. Hopefully the Senate's going to approve that one. The House approved it, and we're going to get rid of that. Just to mention, it's called the weave, right? I go from. ইউরোপ সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, সেখানে ছোট আকারের গাড়ির বড় বাজার রয়েছে। তাই আমেরিকান নির্মাতারাও চাইলে ইউরোপিয়ান ধাঁচের ছোট ও সাশ্রয়ী গাড়ি তৈরি করতে পারবে। এই জন্য ট্রান্সপোর্ট সেক্রেটারি শন ডাফিকে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। And today I'm giving all American car companies the right to build what are known as tiny cars. You know what that is? These little, because I go over to Europe and I see these little cars all
over the place. ট্রাম্প জানান বিদেশে তৈরি গাড়ির উপর 25% শুল্ক বহাল থাকবে। পাশাপাশি আমেরিকায় উৎপাদন বাড়ানো কোম্পানিগুলোর জন্য কর প্রণোদনা এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার বিভিন্ন সুবিধা দেওয়া হবে। তার দাবি, এই নীতির ফলে বিদেশে চলে যাওয়া শিল্প আবার আমেরিকায় ফিরে আসছে এবং মিশিগান অটো শিল্পের কেন্দ্র হিসেবে নতুন গতি পাচ্ছে। Including a 25% tariff on foreign automobiles, something that no other president had the courage to ever do. অর্থনীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমেরিকায় সুদের হার আরো কম হওয়া উচিত যাতে উৎপাদন খাত ও শিল্পে বিনিয়োগ বাড়ে। তার মতে কম সুদের হার অর্থনীতির প্রবৃদ্ধিকে আরো শক্তিশালী করবে এবং শিল্প কারখানার সম্প্রসারণে সহায়তা হবে। বক্তৃতার শেষ দিকে এক বিক্ষোভকারী ট্রাম্পকে উদ্দেশ্য করে স্লোগান দিলে তিনি তার সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেন। একই সঙ্গে ডেমোক্র্যাটদের অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেন, বর্তমান প্রশাসনের শুল্ক নীতি ও শিল্প বান্ধব পদক্ষেপেই আমেরিকার উৎপাদন খাতকে নতুন করে শক্তিশালী করছে। Even World War I, World War II, Pearl Harbor or 9/11. I mean, this is a serious threat. ওয়াশিংটন স্টেটের সিয়াটলে জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলার ঘটনায় দ্বিতীয় এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। এই হামলায় অন্তত 3 জন নিহত এবং 4 জন আহত হয়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থলে 2 ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গোলাগুলির মাঝেই সাধারণ দর্শনার্থীরা হতাহত হন। রবিবার সন্ধ্যায় সিয়াটল সেন্টার আর্মোরির বাইরে এই ঘটনা ঘটে। সোমবার সংবাদ সম্মেলনে সিয়াটলের মেয়র কেটি উইলসন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে 2 ব্যক্তি পরস্পরের দিকে গুলি চালায়। এতে 7 জন গুলিবিদ্ধ হন এবং আরও একজন আহত হয়ে থাকতে পারেন বলে তদন্তকারীরা মনে করছেন। We believe that 2 people exchanged gunfire outside the Seattle Center Armory. 7 victims were caught in the crossfire, with a possible 8th. সিয়াটল পুলিশ প্রধান শন বার্নস বলেন, একজন সন্দেহভাজনকে আটক করা হলেও দ্বিতীয় বন্দুকধারী এখনও পলাতক। তিনি প্রত্যক্ষদর্শীদের কাছে ভিডিও বা তথ্য থাকলে তা পুলিশকে দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, দ্বিতীয় বন্দুকধারীকে শনাক্ত করাই এখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। There is a second shooter. We're trying to identify who that person is. Our officers need your help. পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি 15 বছর বয়সী এক কিশোর। তাকে আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘন এবং প্রথম ডিগ্রির হামলার অভিযোগে জুভেনাইল জাস্টিস সেন্টারে নেওয়া হয়েছে। তবে এখনও হত্যাকাণ্ডের অভিযোগে কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। তদন্তকারীদের ধারণা, ওই কিশোর জনতার মধ্যে গুলি চালিয়েছিল, তবে পুরো ঘটনার তদন্ত এখনো চলছে। এর আগে সিয়াটল পুলিশ জানায়, সন্ধ্যা 6টার কিছু পর গুলির শব্দ শুনেই ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। একজন সন্দেহভাজন আত্মসমর্পণ করলেও আরেকজন পালিয়ে যায়। ঘটনার সময় ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন 37 বছর বয়সী প্রত্যক্ষদর্শী চেজ ওয়াশটকো। তিনি বলেন, প্রথম গুলির শব্দ শোনার পরপরই দ্রুত একের পর এক গুলি ছোড়া শুরু হয়। তার কাছে শব্দগুলো আতশবাজির মালার মতো লাগছিল। এরপর শত শত মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কেউ ব্যারিকেড ভেঙে, কেউ খাবারের স্টলের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। চারিদিকে চিৎকার, ধাক্কাধাক্কি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ভাষায়, শিশুদের কান্না, মানুষের আতঙ্ক এবং 3 জনের মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, নিজের সামান্য আঘাত নিয়েই তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু অনেকের ভাগ্যে তা হয়নি। 3 সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত ম্যাসাচুসেটসের সাবেক নার্স লিন্ডে ক্লান্সির আলোচিত মামলার বিচার শুরু হয়েছে। 2023 সালের এই মর্মান্তিক ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিচার শুরুর প্রথম দিনেই আদালতে ঘটনার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছে প্রসিকিউশন ও আসামি পক্ষ। প্রসিকিউশন দাবি করেছে এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে আসামি পক্ষ বলছে, প্রসব পরবর্তী সাইকোসিসে আক্রান্ত থাকায় ঘটনার সময় বাস্তবতা উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেন লিন্ডসে ক্লান্সি। প্লাইমাউথ কাউন্টি সুপ্রিয়র কোর্টে বিচার শুরুর দিন প্রসিকিউটর শানান বাকিংহাম জুরি সদস্যদের উদ্দেশ্যে বলেন, এটি কোনো প্রসব পরবর্তী মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক নয়, বরং একজন নারী সচেতনভাবে ও পরিকল্পনা করে তার 3 সন্তানকে হত্যা করেছেন কিনা সেটিই এই মামলার মূল প্রশ্ন। তার দাবি, 2023 সালের 24 জানুয়ারি লিন্ডসে ক্লান্সি সুস্থ চিন্তা ভাবনা করেই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। This was a woman who acted intentionally, rationally, and swiftly. প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী ঘটনার দিন লিন্ডসে তার তৎকালীন স্বামী প্যাট্রিক ক্লান্সিকে একটি রেস্টুরেন্ট ও ফার্মেসিতে পাঠান। মোবাইল ফোনে তিনি আগে থেকে হিসাব করেছিলেন স্বামীর ফিরতে কত সময় লাগবে। সেই সুযোগে তিনি 3 সন্তান, 5 বছর বয়সী কোরা, 3 বছর বয়সী ডসন এবং 8 মাসের ক্যালানকে বাড়ির বেসমেন্টে নিয়ে যান। সেখানে ব্যায়ামের ইলাস্টিক ব্যান্ড ব্যবহার করে তাদের হত্যা করেন।
এরপর উপরে উঠে ওষুধ খেয়ে নিজের শরীরে ছুরি চালিয়ে এবং দ্বিতীয় তলার জানালা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। She was a woman who no longer liked the life she thought she wanted. It was getting harder and harder to control. তবে আসামি পক্ষের আইনজীবী কেভিন রেডিংটনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, লিন্ডসে ক্লান্সি দীর্ঘদিন ধরে প্রসব পরবর্তী বিষণ্ণতা ও প্রসব পরবর্তী সাইকোসিসে ভুগছিলেন। তার দাবি, বিভিন্ন চিকিৎসকের কাছে বারবার গেলেও তিনি যথাযথ চিকিৎসা পাননি। She didn't take, and apparently, according to the opening statement by the government, was manipulating the doctors, not telling the doctors. She told them that she was suicidal. রেডিংটন আদালতে আরও বলেন, লিন্ডসে চিকিৎসকদের কাছে আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছিলেন, এমনকি সন্তানদের ক্ষতি করার মতো মানসিক বিভ্রমের কথাও স্বামী ও মাকে বলেছিলেন। একই দিনে আদালতে সাক্ষ্য দেন লিন্ডসের সাবেক স্বামী প্যাট্রিক ক্লান্সি। তিনি বলেন, স্ত্রীকে ওষুধ দেওয়ার পর তার মানসিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। I don't know if I connected it with the doubling of her Zoloft, but over that period of time, she just kept getting worse and worse. এই মামলায় লিন্ডসে ক্লান্সির বিরুদ্ধে 3টি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তীব্র সমালোচনার মুখে ইরান যুদ্ধে আমেরিকান সেনাদের হতাহতের নতুন তালিকা প্রকাশ করেছে পেন্টাগন। সোমবার ইরান যুদ্ধে প্রাণহানির হিসাব সংশোধন করেছে তারা। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করছেন, ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তেহরান আলোচনায় বসতে আগ্রহী। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের একরোখা অবস্থানের কারণেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে বলে সমালোচনা করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। ইরান যুদ্ধের প্রায় 5 মাস পর নতুন করে প্রকাশিত হয়েছে আমেরিকান সেনাদের হতাহতের হিসাব। পেন্টাগনের সংশোধিত তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 18 জন আমেরিকান সেনা নিহত এবং 624 জন সেনা আহত হয়েছেন। এর আগে সরকারি ডেটাবেস থেকে কয়েকটি মৃত্যুর তথ্য সরিয়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে সমালোচনার মুখে সেই তথ্য আবারও যুক্ত করা হয়। পেন্টাগনের সংশোধিত হতাহতের হিসাব প্রকাশের পর সামরিক বিশ্লেষকরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। এয়ারফোর্সের সাবেক কর্নেল সেড্রিক লেইটনের মতে শুধু সংখ্যার পরিবর্তন নয়, তথ্য প্রকাশের পদ্ধতিও জনমনে প্রশ্ন তৈরি করেছে। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, আমেরিকার অভিযানে ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, তেহরান এখন আলোচনায় বসতে চাইছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, জব্দ করা ইরানের সম্পদ ভবিষ্যতে ক্ষতিপূরণ পরিশোধে ব্যবহার করা হতে পারে। তবে যুদ্ধের উত্তাপ এখন আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। কাস্পিয়ান সাগরে কথিত ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও ইউক্রেনের মধ্যে। ইউক্রেনের দাবি, রাশিয়ার জন্য সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজ লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের দাবি সেটি ছিল একটি বেসামরিক পণ্যবাহী জাহাজ। হামলায় 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তেহরান। ঘটনার জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, টানা কয়েক মাসের অভিযানে পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্যাট্রিয়ট, থার্ড এবং টমাহক ক্ষেপণাস্ত্রের বড় অংশ ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। এরই মধ্যে সমরাস্ত্রের মজুদ কম থাকা নিয়ে সাবেক বাইডেন প্রশাসনের দিকে অভিযোগ তুলেছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। যুদ্ধের এই প্রভাব এখন দেশের অর্থনীতিতেও স্পষ্ট প্রভাব ফেলেছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস দাবি করেছেন, ইরান যুদ্ধ ট্রাম্পের বেপরোয়া সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। তার অভিযোগ, এই সংঘাত দেশের জ্বালানির দাম বাড়িয়েছে এবং অভ্যন্তরীণ অর্থনীতির উপর নতুন চাপ সৃষ্টি করেছে। প্রাণহানির বাড়তি হিসাব, যুদ্ধের বিস্তার, অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ এবং ওয়াশিংটনের রাজনৈতিক চাপ সব মিলে ইরান যুদ্ধ এখন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রস্তাবিত একীভূতকরণে নতুন করে আইনি জটিলতা দেখা দিয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালত চুক্তিটির উপর জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ 17 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন। ফলে অন্তত ওই সময়ের আগে $110 বিলিয়ন এই একীভূতকরণ সম্পন্ন করা যাচ্ছে না। এর আগে ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে 12টি স্টেটের অ্যাটর্নি জেনারেল প্রতিযোগিতা বিরোধী অভিযোগ তুলে আদালতে মামলা করলে প্রথমে 3 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।
$110 বিলিয়ন বিনিময়ে প্যারামাউন্ট স্কাই ড্যান্সের কাছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির অধিগ্রহণ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। গত 13 জুলাই ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে 12টি স্টেট এই চুক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে 20 জুলাই প্রস্তাবিত অধিগ্রহণ চুক্তিটির উপর 2 সপ্তাহের স্থগিতাদেশ জারি করেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট জাজ আরাসিয়েলি মার্টিনেস ওলেগিন। তবে মামলার কার্যক্রম চলমান থাকায় সোমবার চুক্তিটির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরও 2 সপ্তাহের জন্য বাড়িয়েছেন বিচারক। এর ফলে আগামী 17 আগস্ট পর্যন্ত চুক্তিটি সম্পাদনে স্থগিতাদেশ থাকবে। 3 আগস্ট চুক্তিটির উপর থাকা প্রাথমিক নিষেধাজ্ঞা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। জাস্টিস ডিপার্টমেন্ট এরই মধ্যে চুক্তিটি অনুমোদন দিয়েছে এবং ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকেও এর অনুমোদন পাওয়ার কথা ছিল। বৃহস্পতিবারের মধ্যেই এটি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও আদালতের এই পদক্ষেপে সবকিছু সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে বলে মনে করছেন কোনো বিশ্লেষক। বিনোদন ও গণমাধ্যম বিশেষজ্ঞ ক্রিস পালমেরি জানান, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই চুক্তি সম্পাদন না হলে প্যারামাউন্টকে কয়েকশো মিলিয়ন ডলার জরিমানা দিতে হতে পারে। তবে পালমেরির সাথে দ্বিমত পোষণ করেছেন ক্যালিফোর্নিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়িক উন্নয়ন পরামর্শক প্রতিষ্ঠান স্ট্র্যাট আমেরিকাজের ম্যানেজিং ডিরেক্টর সেথ শ্যাকনার। তার মতে ওয়ার্নার ব্রোজের শেয়ারহোল্ডাররা এরই মধ্যে এই অধিগ্রহণে অনুমোদন দেওয়ায় চুক্তিটি শেষ পর্যন্ত নস্যাৎ হবে না। এদিকে প্যারামাউন্ট ওয়ার্নার ব্রাদার্সের একীভূতকরণ চুক্তি ব্রিটেনের জনগণের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জনপ্রিয় কয়েকজন অভিনেতা। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি নিবন্ধে নিজেদের আশঙ্কার কথা জানিয়ে তারা ব্রিটিশ সরকারকে চুক্তিটি আটকানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমেরিকায় বসবাসরত হবিগঞ্জ সদরের অধিবাসীদের সংগঠন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার নিউ ইয়র্কের মন্ট্রোস এলাকায় অবস্থিত জর্জ আইল্যান্ডে আয়োজিত এ মেলায় 5 শতাধিক লোকের সমাগম ঘটে। পারিবারিক আবহে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ সহ নানা আয়োজনে মেতে ওঠেন প্রবাসী হবিগঞ্জবাসীরা। প্রতিদিনের নাগরিক কোলাহল থেকে দূরে নিউ ইয়র্কের মন্ট্রোস এলাকার জর্জ আইল্যান্ড পার্কে আমেরিকা প্রবাসী হবিগঞ্জবাসীরা মিলিত হন অনাবিল আনন্দের সন্ধানে। মনোরম প্রাকৃতিক দৃশ্য আর নানা আয়োজনে দিনটি আনন্দে কেটেছে বনভোজনে অংশগ্রহণকারীদের। 13তম এই বার্ষিক বনভোজনের আহ্বায়ক আব্দুর রহমানের নেতৃত্বে অনেকেই প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিয়ে অভিভূত হয়েছেন। বেশ জাঁকজমকপূর্ণ অবস্থায় সবাই খুব আনন্দ করছে, মজা করছে, অনেক পরিচিতজনদের সাথে দেখা হচ্ছে, খুবই এনজয় করছি। প্রবাসের মাটিতেও জন্মভূমি ও আপনজনদের প্রতি ভালোবাসার টানে এই বনভোজন পরিণত হয় লোকের লোকারণ্য এক মিলন মেলায়। সব মিলে আমরা ভাবছিলাম যে একটা মিলন মেলা পরিণত করব এই সমিতি, এখন আসলে সবাই দেখতে পাচ্ছে একটা মহামিলন মেলা পরিণত হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয়, আমরা যারা ছোটবেলা থেকে একসাথে দেশে চলাফেরা করছি, আজকে সবাই পাইছি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেক অপরিচিত লোক, পরিচিত লোক সবাই আজকে এখানে মিলিত হয়েছে। আমরা খুব আনন্দিত। হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যক্তি ও অভিবাসীদের সহযোগিতাকারী অনেকে উপস্থিত ছিলেন এই আয়োজনে। অ্যাটর্নি মঈন চৌধুরী, TVN 24 নিউজ নেটওয়ার্কের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ আলী বারো ভূঁইয়া পারভেজ এবং অ্যাকাউন্টেন্টস ওয়াসি চৌধুরী সহ জেলার সাবেক জনপ্রতিনিধিরাও অংশ নেন এতে। আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ব্যবসায় ব্যস্ত থাকি, ফ্যামিলির কাজে ব্যস্ত থাকি। বছরে একবার আমরা অনেক নতুন মানুষের সাথে দেখা হয়, পুরাতন মানুষের সাথেও একবার বছরে আমরা আনন্দ শেয়ার করার সুযোগ পাই। সেই জন্য আমাদের এই সুন্দর প্লেস ছায়াগাড়া, আমাদের এই সুন্দর উদ্যানে আমরা মিলিত হয়েছি। 2013 সালে হবিগঞ্জ সদর আসনের তৎকালীন সংসদ সদস্যের উপস্থিতিতে প্রতিষ্ঠিত এই সংগঠনটি জন্মলগ্ন থেকেই হবিগঞ্জবাসীর কল্যাণে কাজ করে আসছে। একটা পিকনিক উপহার দেওয়া এবং হবিগঞ্জ যত হাই স্কুল আছে সবার মধ্যে প্রতি বছর বৃত্তি প্রদান করি। সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, সহসভাপতি আকবর হোসেন স্বপন এবং প্রতিষ্ঠাকালীন সংগঠক আব্দুল ওয়াহেদ, ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজুল কাদের লস্কর এবং সাদি খান সহ অনেক গণ্যমান্য ব্যক্তি যোগ দেন এই মিলন মেলায়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, রাফেল ড্র আর সুস্বাদু মধ্যাহ্ন বুঝে আনন্দ ঘন সময় কাটিয়েছেন সবাই। একে অপরের সহযোগিতায় এগিয়ে এসে আমেরিকায় বসবাসরত হবিগঞ্জবাসীরা নিজেদের অবস্থান আরও মজবুত করবেন, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্ট্রির উদ্যোগে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরে নর্থ অ্যানাপোলিস এভিনিউয়ে অনুষ্ঠিত মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। কমিউনিটির যুব সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি। প্রতি বছরের ন্যায় আবার আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি, সবার সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভানিয়ার 12টি ক্রিকেট দল অংশ নেয়। আমরা বিভিন্ন স্টেট মিলে আমাদের ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করেছি। আমেরিকাতে ইয়ং জেনারেশনের ক্রিকেট স্পিড বাড়ানোর জন্য এবং ধরে রাখার জন্য আমরা ভবিষ্যতে এরকম আরো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করব। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। বিএএসসি নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্রিকেট সংগঠক সাব্বির হোসেন ভূঁইয়া এই টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। আমরা আমাদের প্রতি বছর যেরকম ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি এবারে সেরকমই করছি। আর এটার মেইন উদ্দেশ্য হলো আমাদের যে ইয়াং জেনারেশনকে আরো উদ্বুদ্ধ করা ক্রিকেটের দিকে। প্রতিযোগিতাপূর্ণ এই টুর্নামেন্টে কর্নার টাইগার ক্রিকেট দল পাক কাশ্মীর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসেবে ইমতিয়াজ, সেরা বোলার হিসেবে সালমান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। পরে বিএএসির কর্মকর্তারা বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বাংলাদেশ থেকে আয়োজিত আজকের ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো ইয়াংদের যোগ্য নেতৃত্ব, শৃঙ্খলা এবং তারা যাতে এককভাবে যেতে পারে সে কারণে আমরা ক্রিকেটের এই উন্মাদনা উপভোগ করতে বিভিন্ন কমিউনিটির বাসিন্দারা এবং বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী মাঠে উপস্থিত ছিলেন। সংগঠনের ক্রীড়া সম্পাদক রাজীব চৌধুরী টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন। এক্ষেত্রে তাকে সার্বিক সহযোগিতা করেন তপু, আহমেদ, মনসুর প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্ট সফল করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। বিভিন্ন কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এবং যুবকদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা এবং এই আয়োজনে তারা শতভাগ সফল হয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।